কতগুলি গোয়ার টাইপের তরুণ এবং লোভী একজন বৃদ্ধ, এরা মিলে এই দেশটাকে হাসিনা 14 বছরে, তার 16-17 বছরে যতটুকু বিভক্ত করছিল, এরা ওইটাকে আরো বেশি বিভক্ত করছে 18 মাসে। এই শফিকুল আলম সাহেব সারা দেশের মানুষের মধ্যে অলরেডি একটা সন্দেহ ঢুকাই দিছে। আওয়ামী লীগ কিন্তু বলে নাই যে আমরা এই ভোটটাকে, বলে নাই যে নো ভোট নো ইলেকশন, তা কিন্তু বলে নাই। ডেইলি টাইমস অফ বাংলাদেশের নিয়মিত টক শো টাইমস টকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ইলিয়াস খান। আপনারা জানেন যে দেখতে দেখতে নির্বাচন ঘনিয়ে আসছে, আর মাত্র 3 দিন বাকি আছে। নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো পরস্পরের বিরুদ্ধে বিশুদ্ধার শুরু করছে, বিভিন্ন জায়গায় টুকটাক সংঘর্ষ হয়েছে। এর মধ্যে আবার দেখলাম যে আমরা গত পরশুদিন ইনকিলাব মঞ্চ তারা প্রধান উপদেষ্টার বাড়ির দেয়াল ঘেঁষে আন্দোলন করছে, পরে সেখান থেকে সরিয়ে দিয়ে শাহবাগ দখল করছে। এসব নানা বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক জনাব মাসুদ কামাল, আপনাকে স্বাগত। অনেক ধন্যবাদ। যে বিষয়ে আলাপ করছিলাম, নির্বাচনী পরিবেশ বা নির্বাচন যে 3 দিন বাকি আছে, এর আগ মুহূর্তে কী মনে হচ্ছে আপনার কাছে, কেমন হবে নির্বাচন? নির্বাচন আসলে, নির্বাচনের ভালো মন্দ তো অনেক কিছু উপর নির্ভর করে। তো আমি যদি মানে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা ভাবি, অথবা ঠিকঠাক মতো ভোটাররা ভোট দিতে পারবে কিনা এটা ভাবি, তো সেভাবে দেখলে আমার কাছে মনে হয় নির্বাচন ভালোই হবে, খারাপ হবে না। মানুষ, আমার ধারণা, ভোট দিতে পারবে। আপনি ভাবছেন যে এখনো এত খারাপ আইন শৃঙ্খলা পরিস্থিতি হয়নি? আমি মনে করি না, মানুষ অনেকে মনে করছে যে পুলিশের সেই সক্ষমতা নাই, পুলিশের সেই মনোবল নাই, যদি কোনো অঘটন ঘটে তাহলে পুলিশ কি করবে, এই ধরনের আশঙ্কা তো অনেকে করছে। কিন্তু আমার কথাটা হলো কি, আমি না অঘটনের আশঙ্কাই করছি না। অঘটনটা কেন হবে, কার কারণে হবে? নির্বাচনে যারা অংশ নিচ্ছে তাদের কারণে হবে, অথবা নির্বাচনে যারা অংশ নিতে পারছে না তাদের কারণে হবে? দুই দিক দিয়ে হতে পারত। কিন্তু আমি মনে করি এরা কেউই এই নির্বাচনটাকে বানচাল করতে চায় না। বিএনপি চায় না, জামাত চায় না, এমনকি আওয়ামী লীগও চায় না। আওয়ামী লীগও মনে করে, আমি যদি আওয়ামী লীগ, তারা কিন্তু ভোট কেন্দ্রে যেতে না করেছে, নো ভোট নো ভোট, সেটা আওয়ামী লীগের পলিসি। কিন্তু আওয়ামী লীগ কিন্তু বলে নাই যে আমরা এই ভোটটাকে, বলে নাই যে নো ভোট নো ইলেকশন, তা কিন্তু বলে নাই। রাইট, তাই না? তার মানে কি, তারা হয়তো ভোট দিতে যাবে না, অথবা কেউ কেউ যাবে, সেটা অন্য হিসাব। কিন্তু আমার কথা হলো কি, যে নির্বাচনটাকে প্রতিহত করার কোনো চেষ্টা ওদের দিক থেকে আসবে বলে আমার কাছে মনে হয় না। সেই সক্ষমতাও নাই আমার যা মনে হয় এই মুহূর্তে। এই আলোচনায় আমি যাই না এই কারণে, প্রতিহত করার থেকে কিন্তু খুব বেশি লোক লাগে না। জি, ধরা যাক একটা ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রে হয়তো 5000 ভোট আছে, ধরলাম কথার কথা, ওটা প্রতিহত করার জন্য কিন্তু 6000 লোক লাগবে না। ওটা প্রতিহত করার জন্য 5 জন লোকই যথেষ্ট। জি, 5 জন লোক যায়নি রাতের বেলা কোনো এক সময় যে ওই এলাকায় আমাদের কাছে বোম টোম ফুটাইলো, ভোট কেন্দ্রের সামনে ফুটাইলো, বাইরে ফুটাইলো, অন্য কোথাও ফুটাইলো, ফুটাইয়া তারা ধরাও খাইলো, হতে পারে ধরাও খাইলো, কিন্তু ওটাই কিন্তু নিরীহ সাধারণ ভোটারদের মধ্যে একটা আতঙ্ক তৈরি করবে। কাজেই আমার মনে হয় না ওরা তা করবে। আমার মনে হয় ওরা চুপচাপ ঘরে বসে থাকবে, ভোট দিবে না। এখন তাহলে তারা নির্বাচন প্রতিহত করছে না। জামাত বিএনপি তারা ইলেকশনটা চায়, কারণ এই ইলেকশনটা চাই এই কারণে, দুই দলই মনে করে, বিএনপি মনে করে তাদের অনেক ভোট, তারা ইজিলি জিতে যাবে। জামাত মনে করে যে চুপচাপ হয়তো তাদের কিছু ভোট আসবে, কিছু নীরব ভোট তাদেরকে ভোট দিবে, এবং হয়তো একটা মিরাকল ঘটিয়ে দিবে। জামাতের ওরা কিন্তু অনেক এরকম ভাবে। এই যে দুইজনে কিন্তু আশাবাদী, যে কারণে ভোট পর্যন্ত কোনো ধরনের আমি মানে অস্বাভাবিক আচরণ, অস্বাভাবিক ঘটনা আমি মনে করি হবে না। যদি না হয় তাহলে আইন শৃঙ্খলা বাহিনীতে কিছু করার নাই, চুপচাপ দাঁড়ায় থাকা ছাড়া। তখন ওই পুলিশের মনোবল আছে কি না আছে এর পরীক্ষাই তো হবে না, তাই না? মনোবলহীন ভাবে তারা চুপচাপ দাঁড়ায় থাকবে, সমস্যা নেই কোনো। পরীক্ষাটা শুরু হবে পরের দিন থেকে। এটা হলো মূল সমস্যাটা, যে ভোট হয়ে যাবে শান্তিপূর্ণভাবে, ভোটের পরে কি হবে? কারণ আমি দেখতেছি যে অলরেডি সরকারের দিক থেকে ঘোষণা এসেছে যে ভোট গণনা এবার দেরি হবে। এই ঘোষণাটা আমি মনে করি যে খুবই ড্যামেজিং একটা ঘোষণা আসছে, খুব ড্যামেজিং। কেউ কেউ তো ভাবতেছে যে আমরা আগেই বলে দিয়েছিলাম ভোট গণনায় দেরি হবে, রেজাল্ট আসতে দেরি হবে, এটা বলার কোনো দরকার নাই। সংসদ সদস্য যারা হবেন সেটি আমি আগে ঘোষণা করে দিলাম, পরে ওটা নিয়ে আরেক ঝামেলা হবে, আমি বলি জিনিসটা, এই যে একদিন একটু দেরি হতে পারে, এই কথাটা কে বলছে? এটা বলছে প্রেস সেক্রেটারি। জি, এই লোকের না বেশি বুঝে,
ভোট গণনায় দেরি হবে কি না হবে এটা কি সরকার বলবে নাকি ইলেকশন কমিশন বলবে? ইলেকশন কমিশন বলবে। তো সে বলে কেন? বললাম তো সে বেশি বুঝে। এই বেশি বোঝা তার জন্য ক্ষতিকর, সরকারের জন্য ক্ষতিকর। এমনকি যদি কোনো গন্ডগোল হয় ভোট নিয়ে, গণনা নিয়ে, আমি এর জন্য দায়ী করবো এই শফিকুল আলমকে। এই সব জানতো শফিকুল আলম। সরকারের মধ্যে তো শফিকুল আলম খুব আলোচিত ব্যক্তি ছিলেন। তার দরকারটা কি? কোনো প্রেস সেক্রেটারিকে আমরা কিন্তু এভাবে মানে দেখিনি। সে সব জানতা। সে নিজের মনে করে যে আমি মানে চিফ অ্যাডভাইজার, আমি সরকার প্রধান। আরে ভাই, এই লোকের কোনো বেল আছে? এগুলির কোনো বেল আছে? সে তারের বলতে বলছে কি? ভোট সংক্রান্ত যাবতীয় কথা বলবে ইলেকশন কমিশন। দেরি হবে না, তাড়াতাড়ি হবে না, আগে দিবে না, পরে দিবে, এটা তুমি বলো কেন রে ভাই? হু আর ইউ? প্রধান উপদেষ্টার বলার এখতিয়ার নাই। প্রধান উপদেষ্টাও বলতে পারে না ভোট গণনা দেরি হবে কি হবে। আর এটা আমি আগে থেকে কিভাবে বলি? কেন বলবেন আপনি আগে থেকে? আচ্ছা, একটা কথা আপনি আমাকে বলেন ভাই, যে এই যে ইউনিয়ন পরিষদের ইলেকশন হয়, অথবা আমি যদি বলি যে সিটি কর্পোরেশনের ইলেকশন হয়, হয়তো আচ্ছা ওখানে কয়টা ব্যালট পেপার থাকে? একটা হলো সিটি কর্পোরেশনের মেয়রের জন্য, কাউন্সিলরের জন্য, আবার সংরক্ষিত আসন যেটা আছে ওটার জন্য। তো তিনটা ব্যালট পেপার যদি এরকমই, হ্যাঁ ইউনিয়ন পরিষদে এরকমই, ওখানে যদি তিনটা পেপার যদি সে গুনতে পারে এক বেলার মধ্যে, তাহলে এখানে দুইটা পেপার। তো এটা গুনতে না পারার কি আছে? কেন দেরি হবে? তার মানে একটা মতলব মানুষ কিন্তু এখনই সন্দেহ করেছে। এই শফিকুল আলম সাহেব সারা দেশের মানুষের মধ্যে অলরেডি একটা সন্দেহ ঢুকাই দিছে, এবং সন্দেহটা এমন, সন্দেহ জিনিসটা এমন যেটা ভেতরে ভেতরে একে একে কিন্তু পল্লবিত হয় ডালে। কিন্তু সন্দেহ করার কি কোনো কারণ আছে? নির্বাচনে কেউ যদি কি বলে নির্বাচনকে প্রভাবিত করা যায়, আচ্ছা কারণটা কিভাবে তৈরি হয়? কারণটা তো উনি তৈরি করে দিয়েছে অলরেডি। সে একটা সন্দেহের বীজ সবার মনের মধ্যে বুনে দিছে, ঢুকে দিছে। এখন সেই বীজ যদি আমি ওটাকে আলো, পানি, মাটি দেই তাহলে বাড়বে। আর যে দিবে না, যে বলবে দেওয়ার দরকার নাই, এটা হবে না, কিছু ভাবার দরকার নাই, হবে না। এখন প্রশ্ন হলো, ওই যে বললাম একটা ভোট কেন্দ্রে 5,000 ভোট আছে, এই 5,000-এর মধ্যে 4,900 জনই মনে করেন যে এটা নিয়ে কোনো সন্দেহ করলো না। ওই যে 100 জন করবে ঝামেলার জন্য, কিন্তু ওই 100 জনই যথেষ্ট। ঝামেলা তো সব ভোটাররা করে না, কিছু লোক করে। তো এখন এই জিনিসটা ওনার বলাই ঠিক হয় না, এবং উনি বলতে পারেনও না। উনি একটা বেআইনি কাজ করছেন এই লোকটা। এবং এরপর দেখলাম এদের এরা নিজেদেরকে কি মনে করে, মানে হঠাৎ পায় না, মাথা পুরো খারাপ হয়ে গেছে। আমরা ভোট নিয়ে আলোচনা করছিলাম, আপনি তো বললেন যে না নো ভোটের পরও কিছু লোক যেতে পারে আওয়ামী লীগের ভোট দিতে। সেই ভোটগুলো কোথায় যেতে পারে বলে আপনি মনে করেন? শুনেন, আওয়ামী লীগ অফিসিয়ালি কি বলছে না বলছে তার উপরে আওয়ামী লীগের যারা সমর্থক আছে, কর্মী আছে, অথবা আওয়ামী লীগের যারা ভোটার আছে, সবাই এটা শুনবে এরকম আমি মনে করি না। আচ্ছা, আওয়ামী লীগ আগেও তো আওয়ামী লীগের কথা কি আওয়ামী লীগের সবাই শুনতো না তো। এটা কোনো দল, জামাত ছাড়া কোনো দল এটা শুনে না। জামাতের লোকজন শুনে, আর কেউ শুনে না, কারণ জামাত তো এটা ক্যাডার পলিটিক্স করে, তারা শুনে। এটা বিএনপি অথবা আওয়ামী লীগ এরা এরকম শুনে না। আর এটা তো কর্মী, বড় নেতারাই শুনে না। নেতারা যে বিদ্রোহী প্রার্থী হয়ে গেছে, এবার বিএনপি বিদ্রোহী প্রার্থী কত? 79 এরকম। এই 79ই তো এমপি হওয়ার যোগ্যতা আছে ওদের, তারপরে তো বড় নেতা। এবং 24 সালে আওয়ামী লীগ যে একটা ফার্স্ট নির্বাচন করেছে, অনেক বিদ্রোহী ছিল। মানে এই দলগুলোর নেতা কর্মীরা আসলে শুনে না, সব কথা শুনে না, মানে কিছু শোনে আর কিছুটা শুনে না। আর এখন আওয়ামী লীগের যে নেতৃত্ব, এই নেতৃত্বের উপরে এই দেশে থাকা আওয়ামী লীগের নেতা কর্মীদের কতটুকু আস্থা আছে এটা নিয়েও আমার মনে অনেক সন্দেহ আছে। কাজে এদের কথা অনুযায়ী কেউ যাবে না। তাদের মনে তো এক ধরনের ক্ষোভও আছে, যেমন ক্ষোভ আছে তো, নেতা নেত্রী অনেকে পালিয়ে গিয়ে খুব আরামে আছেন, বা একটা জন তো ধরা খায়, সব পলাইছে, যেগুলি ধরা খাইছে ওগুলি পলাইতে যাই ধরা খাইছে। আচ্ছা আচ্ছা, ওগুলি তো ধরা দেয় নাই কেউ। বাট ক্রিমটাও কিন্তু তারাই খেয়েছে, এখনো খাচ্ছে। যে নেতারা বিদেশে চলে গেছে এরা কেউ কষ্টে আছে? না না, কেউ কষ্টে নাই, মহানন্দে আছে, মহানন্দে আছে। এখনো কেন সন্দেহ? কিছু লোক আজকেও আমাকে কয়েকজন প্রশ্ন করছে যে নির্বাচন কি হবে, এবং ফেসবুকে গত কদিন ধরেই ঘুরছে যে 9 থেকে 11 তারিখ অনেক কিছু ঘটবে। আপনার কি এরকম কোনো আশঙ্কা আছে? আমি আশঙ্কা দেখি না, আমি তা দেখি না। আমি মনে করি নির্বাচন একদম হয়ে যাবে,
আমি অনেকে বলতেছে অনেক রকম কাহিনী, অনেক রকম আপনার কনস্পিরেসি থিওরি এখানে অনেকে আনতেছে, এবং কেন আনতেছে আমি এটাও বুঝি না। তারা যে সমস্ত লজিক দেয় ওগুলো আমার কাছে গ্রহণযোগ্য মানে নির্বাচন না হওয়ার কোনো কারণ আমি দেখি না। কতগুলো জিনিস বলি, ধরা যাক একজন বলে নির্বাচন হবে না, যে বলবে সে তো এটার আফটার ইফেক্ট চিন্তা করেই বলবে। আজকে যদি নির্বাচন কেউ বলে নির্বাচন হবে না, সারা দেশে রক্ত গঙ্গা বয়ে যাবে, সেটাকে হ্যান্ডেল করার মতো ক্ষমতা কারো নাই। তো এই জিনিসটা কে ইনভাইট করবে? ইউনূস সাহেব তো এমনি তার তো তার সমালোচনার শেষ নাই। তাকে তো লোকে পছন্দ করে বলে আমার কাছে মনে হয় না, কেউ তাকে পছন্দ করে না। তো সে এটা করে সে দেশে টিকতে পারবে? তার তো হাসিনা তো পলানোর একটা জায়গা ছিল, কই পলাবে? কারণ হেলিকপ্টারে তো বেশি দূর যাওয়া যাবে না। না, হেলিকপ্টারে বেশি দূর যাওয়া যাবে, সে কই যাবে? সে রাতে চলতেও পারবে না। কিন্তু তাহলে যদি উনি এই রিস্কে উনি কেন যাবে? উনি মানে বাইরে যেতে পারলে হয়। যারা উপদেষ্টা আছে এরা কি করবে? অবশ্যই এরা শুনছি অনেকে নাকি ফ্যামিলি টেমিলি অলরেডি পাঠাই দিছে বাইরে, যাই না সত্য মিথ্যা, তো এগুলি তো হবে আলটিমেটলি। না, উপদেষ্টা কি এমন কাজ করেছেন যে তারা এখানে স্বস্তিতে বা থাকতে পারবেন, এই জন্য ফ্যামিলি আগে পাঠিয়ে দিয়েছেন? আমি মনে করি অনেকে আছে, খালি সরকারটা পড়ুক, এর দলিল দস্তাবেজ সব রেডি, কে কি করছে তারা তো মনে করে যে আমি এটা আকাম করলাম, কেউ তো দেখবে না। এটা সব আকাম যারা করে সবাই তাই মনে করে। সব বড় উদাহরণ হচ্ছে অ্যাপস্টাইন। এই যে মনে করে আমারটা কোনো ধরা খাবো না, সবাই ধরা খাবে, ফাইলপত্র সব রেডি, খালি যাক না, খালি আজকে সরকারের পতন ঘটুক, দেখেন আগামীকাল থেকে বের হওয়া আরম্ভ করবে, সব হিসাব নেই। আরে ভাই, আপনি একটা আকাম করছেন, যে কোনো একটা আকাম করছেন, ধরেন আমার সামনে বোতলটা আছে, পানির বোতল, আপনি পানির বোতলটা নিয়ে আপনি খেয়ে ফেলেলেন, আকাম করছেন, মানে আমার মনে দুঃখ দিয়েছেন তো ভাই। তাহলে আপনি যে কোনো যখন আপনি করেন কাজ, সুকাম করেন আর আকাম করেন, ভালো কাজ আর মন্দ কাজ, কেউ খুশি হয়, কেউ বেজার হয়। একা একা তো করা যায় না, কেউ না কেউ তো বেজার হয়। যে বেজার হয় সে সব বলে দিবে, ধরা পড়বেই। হাসিনা কি করছেন ধরা পড়তেছে না? হাসিনার মন্ত্রীরা কে কি করছে বেরোচ্ছে না সব? আগে কিন্তু আগে কেউ বলবে না, আগে বলবে না তো ভয়ে, আগে বলবে না ভয়ে, যেই মাত্র সরে যাবে সেই মাত্র সবাই বলা আরম্ভ করবে, এবং যখন বলা আরম্ভ করবে তখন তাদের উপায় কে? এরা তো মোটামুটি কম করে নাই। এক উপদেষ্টার পিএস 400 কোটি টাকা 300 কোটি টাকা বানাই ফেলেছি। আমি তো খবর পাইছি, ওই তার বিরুদ্ধে দুদকের মামলা হয়েছে, ওই মামলায় ওই উপদেষ্টা নিজে গেছে উকিলে গেছে, যে উকিলে গেছে তাকে তো ভাই চিনি, তার সঙ্গে তো আলাপ হয়, সে তো বলে যে উপদেষ্টা আমার কাছে আসছিল তার জন্য, পিএস এর জন্য, তো বলছি তো রে ভাই, এগুলো তো আমরা জানি। দেশে তো ছোট, কে জায়গার আত্মীয় কেউ জানে না, কিন্তু কে জায়গার বন্ধু তাও কেউ জানে না, তাই না? এইভাবে কিন্তু দেশটা এইভাবে। তাহলে কি আমাদের হতাশ হতেই হবে? ধরুন আপনি যে উপদেষ্টার কথা বললেন, আপনার ইন্ডিকেশন এই আমার অনুষ্ঠান যারা দেখছেন সবাই বুঝতে পারেন, বাট আমরা কিন্তু আশা করেছিলাম, যেমন ধরুন আপনি এটাও নিশ্চয়ই জানেন, হাসিনা একজন পিয়ন, তিনি নিজেই বলেছেন শেখ হাসিনা যে 15.5 বছরে 400 কোটি টাকা কামাই করেছে। আর একজন এপিএস, তিনি, আপনি ফিগারটা বলেছেন 300, বাট এটি এখন স্পেসিফিক হয় না, কিন্তু আরও বেশিও হতে পারে। আমরা তো এই প্রজন্মের কাছে আরও ভালো কিছু প্রত্যাশা করেছিলাম, তাহলে এবারও কি আমরা হতাশ হব? কারণ আমরা 71-এর পর হতাশ হয়েছি, 90 আন্দোলনের পর হতাশ হয়েছি, এবার কি হতাশ হব? গত 1.5 বছরে কি হতাশ হওয়ার কিছু বাকি আছে? গত 1.5 বছরে এই তরুণরা যা করেছে প্রশাসনে অথবা ক্যাবিনেটে যারা ছিল তারা যা করেছে, এখানে একটা ভালো কাজ দেখান ভাইয়া। আচ্ছা, অত দূর যাওয়া দরকার নেই, আমরা তো মিডিয়াতে কাজ করি, মিডিয়ায় তো 2 জন উপদেষ্টা ছিল, নাহিদ ইসলাম, মাহফুজ আলম ছিল না? মিডিয়ায় তারা কি পজিটিভ পরিবর্তন করছে বলেন? একটা পরিবর্তন দেখান যে এই পরিবর্তনটা খুব পজিটিভ। ডিএপির যদি পত্রিকার তালিকা দেখেন কোন পত্রিকায় বেশি চলে, এটি দেখলে কিন্তু আপনার বোঝা যায়, ওইটাতে বোঝা যায় যে দুর্নীতিটা কোন মাত্রায়। কোনো চেঞ্জ নেই, কোনো চেঞ্জ নেই। একটা কারণ, একটা ঘটনা দেখান যে এই 1.5 বছরে এই কাজটা করছে, যেটা মৌলিক পরিবর্তন এবং ইতিবাচক পরিবর্তন, অথবা করার চেষ্টা করছে, পারে নাই। দেখেন একটা কাজ পারছে, তারা হাসিনার মতো করেই দেশ চালাইছে, হাসিনার মতো। হাসিনার মানে এক্স খাইছে, এখন ওয়াই খাইছে, সবই তো প্রত্যেকটা জায়গায়। এবং বলছে আমরা টেলিভিশনের অনুমোদন দিব না, দিছে, দুইটা দিছে, এবং দুইটাই খুব বিতর্কিত অনুমোদন দিছে তো। তাহলে ভালোটা কোথায় হলো? তো এরা দিয়েই করছে,
কিন্তু মাল খাইছে, মাল বানাইছে, মাল বানাই না পারলে একটা ইলেকশন করতে কয় টাকা লাগে আমরা বুঝি না, ইলেকশন করতেছে। আজকে আমি একজনের সাথে আলাপ করতেছিলাম, তিনি বললেন যে শেষ দিন ইলেকশনের 4-5 কোটি টাকা লাগে একজন প্রার্থীকে কমপক্ষে। তাহলে প্রতি কেন্দ্রে ধরুন 1.5 থেকে 2 লক্ষ টাকা দিতে। আমি জানি না স্টুডিওতে বলা এটা ঠিক হচ্ছে কিনা। এটা সত্য, না বলার কি আছে? এই অনুষ্ঠান যারা দেখতেছে এরা কি দেশের বাইরে থাকে, এরা কি ভিন গ্রহ থেকে আসছে? এই দেশের জনগণ এরা জানে না। 200 কেন্দ্র থাকে বা 150, যদি আপনাকে 1.5 থেকে 2 লক্ষ টাকা দিতে হয় প্রতি কেন্দ্রে, তাহলে 3-4 কোটি টাকা হয়ে যায়। হ্যাঁ, তাহলে আমরা ধরলাম নানা সীমাবদ্ধতা আছে, নানা সমালোচনা আছে, এই সরকারকে অনেকে ব্যর্থ বলতে পারেন, বাট আমরা তো কয়েকদিনের মধ্যে 8-3 দিনের মধ্যে নির্বাচন পাচ্ছি। নির্বাচনে নিশ্চয়ই একটি দল বিজয়ী হবে, আমরা সেই দলকে আগাম কনগ্রাচুলেট করে রাখি। বাট বাংলাদেশের রাজনীতি কি তাহলে পরিবর্তন হবে না? না, এখন হলো কি, এই অন্তর্বর্তীকালীন সরকার যে আচরণটা করেছে, তাদের যে ব্যর্থতা, ওই ব্যর্থতার আলোকে নতুন যে সরকার আসবে তাদেরকেও দেখা কোনো প্রয়োজন নাই। কারণ এরা তো এদের প্রতিনিধি না, এরা তো হবে জনগণের প্রতিনিধি, তাই না? এখন নতুন যারা আসবে তাদেরকে ঘিরে আমাদের আশা থাকবেই, এবং এই আশাটা আমি মনে করি যে ভিত্তিহীন আশা নয়। কারণ এর মধ্যে এই সরকারের সমস্যাটা কি ছিল, এদের তো কোনো জবাবদিহিতা ছিল না। জবাবদিহিতা না থাকলে যা হবার তাই হয়েছে। বা সব জনগণ মিলেই কিন্তু তাদের বসিয়েছিল। সব জনগণ মিলে বাসায় নেই, সব জনগণ মিলে বাসায়, মানে সব দলগুলো কিন্তু ঐকমত্য ছিল। ওই সময় যে বলছে, ওই সময় যদি তার নাম না বলে আরেকজন নাম বলতে কেউ প্রতিবাদ করতো না? ওই সময়টাই ওরকম ছিল, জি, যে একজনের প্রতিবাদ একজনের বললেই হয়ে যায়। আমরা তো এমনিও দেখি, কিন্তু যখন কোনো সভা হয় 15 জন 20 জন অথবা 30 জন লোক থাকে, কে সভাপতিত্ব করবে অথবা কে সেক্রেটারি হবে, পট করে যদি একজন বলে বসে, ওটা কিন্তু প্রতিবাদ করা অনেক কঠিন হয়ে যায়। করে না কেউ সাধারণত। হ্যাঁ, করে না, কারণ এখন ওখানে বলে পড়ছে, হয়ে গেছে। তারপরে উনিও কয়েকজন নাম বলে পড়ছে, হয়ে গেছে। কিছু নাম ধরাই দিছে, আবল তাবল লোক, হয়ে গেছে। কোনোটা প্রতিবাদ হয়েছে পর্যন্ত হয় নাই তো। আবার উনি যেগুলো বসাইছে সেগুলির চরম অপদার্থ একজন, চরম অযোগ্যতা প্রমাণিত হয়েছে, উনিও সরায় নাই, রয়ে গেছে, রয়ে গেছে। কাজে কোনো কিছু তো হয় নাই। একজনকে চেঞ্জ করছে প্রথমেই, ওটা হলো ওনাদের পলিসির সঙ্গে মিলে নাই, অতএব চেঞ্জ করছে। স্টুডেন্টদের পলিসির সঙ্গে মিলে নাই, তাকে চেঞ্জ করতে হয়েছে। আরও একটি সমালোচনা আছে, আপনি জানেন এটা, আপনি নিশ্চয়ই আপনি টকশোতে বিভিন্ন জায়গায় কথা বলেন, যে সরকারের যেটা ইম্পর্টেন্ট মিনিস্ট্রি, স্থানীয় সরকার, সেই মিনিস্ট্রিটাই যে একজন ছাত্র উপদেষ্টা নিয়েছেন, এটি কি তিনি পাওয়ার যোগ্য বা তিনি কোনো কৌশলে নিয়েছেন? সে পাওয়ার যোগ্য, এক নাবালক ছেলে, আমি তাকে নাবালকই বলি। জি। এবং সে যাই ওখানে যা করছে, যা আকাম কুকাম করছে, সে পুরা এই গভর্নমেন্টের দুর্নীতির একটা ফেস হয়ে দাঁড়াচ্ছে। এই গভর্নমেন্টের দুর্নীতির চেহারাটা কি, মুখটা কি, এটা হলো ওনার চেহারা দেখলে বোঝা যায় যে উনি হলো সেই দুর্নীতির চেহারা এই সরকারের। বাদ বাকি দুর্নীতি করছে, দুর্নীতির চ্যাম্পিয়ন এদের মধ্যে। তো তাকে দেওয়া হয়েছে কেন? সে বয়স কম হইলে কি হবে, সে এগুলি ভালো বুঝে, আচ্ছা, এইগুলি সে খুব ভালো বুঝে। এই নিজের এলাকায় কি নিতে হবে, সে দেখবো যে কদিন আগে দেখি যে সে মুরাদনগর যে বক্তৃতা দিয়ে বলতেছে যে এতদিন সাথে সরকার ছিল, এরা যা কাজ আনতে না পারছে, আমি তার চেয়ে বেশি কাজ একাই আনছি 1.5 বছরে। বলছে তো রে ভাই, এটা একটা বৈষম্য না? অবশ্যই, এটা সে পায় না তো, সে তো জাস্ট পায় না। তার মানে কি, সে এখানে স্বজনপ্রীতি করছে। এবং ওই এলাকার লোক যে এই পরিমাণ কাজ পাইছে, এটা কোটায় পাইছে, এরা কোটায় বিরুদ্ধে আন্দোলন করতে আসছে, বৈষম্য বিরুদ্ধে আন্দোলন। এটা কি বৈষম্য না? বৈষম্য। ইউনিসেফ বৈষম্য করছে, বৈষম্য করে নাই। দেখেন, আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বলি। এই 18 মাসে একদিকে যতগুলি প্রকল্প পাস হয়েছে, যতগুলো, সে টোটাল প্রকল্পের 42% গেছে চট্টগ্রামে। এবং আমি আমার বাড়ি ময়মনসিং, তো আমি এটা কৌতূহল নিয়ে দেখলাম যে ময়মনসিং গেছে কত শতাংশ। আইডিয়া করেন দেখি, পারবেন না, আইডিয়া করতে পারবেন না। 0.17%। মানে 1%-এর 5 ভাগের 1 ভাগেরও কম। 5 ভাগ বোধহয় 20 হলে হয়তো 0.20 হলে হয়তো মানে 1%-এর 5 ভাগের 1 ভাগ। আর ময়মনসিং পাইছে 0.17%। তো ময়মনসিংহের একজন অধিবাসী হিসাবে চিটাগাংয়ের সেই অধিবাসী প্রতি আমার একটা ক্ষোভ থাকবে না? জি ভাই, আপনারও 1 ভোট, আমারও 1 ভোট। জি, আপনি কোন বিবেচনায়
আপনার নিজের ইয়ের জন্য, চট্টগ্রামের জন্য 42% উন্নয়ন প্রকল্প আপনি করতে পারলেন, বরাদ্দ নিতে পারলেন। তো এইগুলো যে হয়েছে, আমরা কি আশাহতই হতে থাকবো? ইউনূস সাহেবের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি, তিনি এই কাজ করলেন, তারপরে আমাদের যে উপদেষ্টার কথা বললাম, তারা জীবনের ঝুঁকি নিলেন দেশকে গণতান্ত্রিক পথে আনার জন্য, গণতন্ত্র উদ্ধারের জন্য। তারাও যদি এগুলো করে, কারণ তারা করছে এই কারণে তাদেরকে নিয়ে আমরা বড় পদে বসিয়েছি। তারা তো আসলে ছোট মানুষ, ছোট মানুষকে বড় পদে, আসলে যা হবার তাই হয়েছে। আমি এক উপদেষ্টাকে চিনি, সে হাইওয়ে থেকে আরেকজনের জমি ভাঙিয়া, বাড়ি ভাঙিয়া তার বাড়ি পর্যন্ত রাস্তা নিয়ে গেছে। এবং সেই রাস্তা তদারক করার জন্য ঢাকা থেকে রাজুকের চেয়ারম্যান সে যে হাজির হয়েছে ও তদারক করার জন্য। তো তুমি মুন্সিগঞ্জে, এটা ঘটনা মুন্সিগঞ্জে ঘটছে এই ঘটনা ভাই। সে বলুক সে করছে কিনা, ডিসি বলছে নাকি খাল, মানে চাপ দিয়ে সেগুলো করাইছে, এটা খাল জমি অমুক, মানুষের বাড়ি ভেঙে রাস্তা নিতেছে কেন? সে উপদেষ্টা হয়েছে, আর আছে 2 দিন, 2 দিন পরে সে কি করবে? হয় দেশ ছেড়ে পালাবে, আর তাহলে ওই রাস্তা আবার যাবে, বুঝে যাবে। তো লাভটা কি হইল? লাভটা কি হইল? এই লোকগুলি হয়েছে কি জানেন? আমি বলি আপনাকে, আমরা একটা সুযোগ পাইছিলাম ভাই, আমরা একটা অপূর্ব সুযোগ পাইছিলাম দেশটাকে পুনঃ, হাসিনা দেশটাকে শেষ করে দিয়ে গেছে, হাসিনা দেশটাকে ভাগ করে দিয়ে গেছে। আমি সবসময় বলি যে বিভক্ত জাতি কখনো অগ্রসর হতে পারে না। হাসিনা দেশটাকে বিভক্ত করে দিয়ে গেছিল। আমরা আশা করেছিলাম এরপর জাতিরা ঐক্যবদ্ধ হবে। এই কতগুলি গোয়ার টাইপের তরুণ এবং লোভী একজন বৃদ্ধ, এরা মিলে এই দেশটাকে হাসিনা 14 বছরে, তার 16-17 বছরে যতটুকু বিভক্ত করছিল, এরা ওইটাকে আরো বেশি বিভক্ত করছে 18 মাসে। দেশটাকে শেষ করে দিয়ে গেছে এরা। গণমাধ্যমের স্বাধীনতা কতটুকু দেখছেন? আপনার কথা শুনে মনে হন, কারণ আমাদের একজন সহকর্মী তিনি গণমাধ্যমে কথা বলতেন, তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে এবং প্রায়, এটা খুবই অন্যায় হয়েছে, খুবই অন্যায় হয়েছে। এবং তাকে কেন অ্যারেস্ট করা হয়েছে কোনো লজিক পাইনি আমি এখন পর্যন্ত। আনিস আলমগীরকে কেন অ্যারেস্ট করা হবে? আনিস আলমগীরকে কেন জামিন দেওয়া হবে না? কোনো লজিক নাই। যদি জামিন পাওয়া যায় বাই চান্স, এই জন্য আগামা একটা মামলা করছে, দুদকের মামলা। ভাই কোটি কোটি টাকা লুটপাট হয়েছে এই দেশে, তাদের কারোর বিরুদ্ধে দুদক কোনো মামলা করে না। আনিস আলমগীরের বিরুদ্ধে আয় বহির্ভূত না কি নাকি 3 কোটি টাকা না কয় কোটি টাকার মামলা করছে। প্লট বিক্রি করেছে তো অনেক টাকা, অনেক টাকা। হ্যাঁ, আয় বহির্ভূত, এইটা কি আমরা বুঝি না, দেশের মানুষ বুঝে না। এবং দুদক হলো এই জিনিস। আমি দুদকের সমালোচনা সরাসরি করতেছি। আপনি মনে রাখবেন, এই দেশের সবচেয়ে বড় দুর্নীতির প্রশ্রয়দাতা অথবা দুর্নীতির মানে শুরুটা করে দুদকের মাধ্যমে। দুদকের লোকদের শাস্তি হয়। আমি মনে করি এমন আইন করা উচিত, দুদকের যদি কেউ দুর্নীতি করে, যদি ধরা পড়ে, তাহলে ফাইন স্কোয়াডে মারা উচিত। তাহলে দুদক যদি ঠিক হয়, হয় তারা মেরুদণ্ডহীন অথবা তারা করাপ্ট। আপনি জামিনের কথা বললেন, আপনি জানেন নিশ্চয়ই যে শহীদ ওসমান হাদি, তাকে যিনি গুলি করেছিলেন, একজন সাবেক ছাত্রলীগ নেতা মিস্টার ফয়সাল, যাকে বলা হয় যে ভারতে পালিয়ে গেছেন, তিনি কিন্তু 3টি আর্মস এবং 17 লক্ষ টাকা সহ ধরা পড়েছিলেন, এবং তার কদিন পরে কিন্তু তার জামিন হয়ে গেছে। তার জামিন হবে তো, কারণ সে তো আনিস আলমগীরের মতো কথা বলে না। সে তো টাকা দিয়ে, তার তো অঢেল টাকা আছে, অথবা তার হয়ে টাকা ঢালার লোক আছে, ওখানে তো টাকায় কথা বলেছে, টাকায় কথা বলেছে। আপনি কি বলবেন? এটা বলবেন আপনি পড়ে যাবেন যে আদালত অবমাননার মামলায় পড়ে যাবেন ভাই। আমরা কি আর কিছু ভালো ভাবার সুযোগই নাই? আমরা না, শুধু আমি আশাবাদী নতুন যে সরকার আসবে, আমি আশাবাদী তারা ভালো কিছু করবে। কারণ তাদের কাছে একদম জলজ্যান্ত উদাহরণ আছে যে না করলে কি হয়, গণবিরোধী কাজ করলে কি হয়, এই উদাহরণ তাদের কাছে আছে। অনেকে আমাকে এমনভাবে বলেন, গত 1.5 বছর তো আমরা দেখেছি অনেকেই আদাবাজি করেছে, এখনো করছে, বিএনপি নামই বলে, তাদেরকে বিএনপি অনেককে বহিষ্কার করছে, তারপরে তারা থামে নাই, এগুলি বলে। তাহলে আর আশা কেমন করে করি? আমি তাদেরকেও বলি না, তারপরেও আপনি আশাবাদী হন। এই কারণ আমি নিজে মনে করি যারা ধরা যাক হাইপোথেটিক্যালি, আমি ধরলাম বিএনপি ক্ষমতায় আসলো, বিএনপি এতদিন কি করেছে? গ্রেফতার করেছে, করেছে, আপনার বহিষ্কার করেছে। তারা তো কিন্তু বহিষ্কার করা ছাড়া কোনো উপায় ছিল না। তারা তো ওইটাই সর্বোচ্চ শক্তি ছিল। কিন্তু যখন তারা ক্ষমতায় আসবে, তখন তারা বহিষ্কারের পাশাপাশি গ্রেফতারও করতে পারবে। কাজে আমি মনে করি, আমি আশাবাদী যদি বিএনপি ক্ষমতায় আসে। তাহলে ধরনের উদাহরণ আছে, এই যেমন অনেক বড় বড় সন্ত্রাসী যাদের বিএনপির সাথে যোগাযোগ ছিল বা সম্পর্ক ছিল, তাদেরকে কিন্তু র্যাব
সৃষ্টি করার পর তাদের অনেকে কিন্তু মেরেও ফেলা হয়েছে এবং এটি নিয়ে সমালোচনা আছে কিন্তু বিএনপির ভিতরে অনেক। ক্লিন হার্ট যেটা বলা হয়। জি 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 তো আমার কথা হলো কি, এবার আমি আশা করি যারাই ক্ষমতায় আসুক, অন্ততপক্ষে যদি প্রথমত যদি চাঁদাবাজদের দৌরাত্ম্যটা কমানো যায়, তাহলে আমি মনে করি দেশের অবস্থার একটা সাময়িক একটা শান্তি পাবে মানুষ। এবং এটা তাৎক্ষণিক ফল, কিন্তু কিন্তু অনেকগুলো আছে, কিন্তু সময় লাগে। কিন্তু জি। চাঁদাবাজি দমন করা 1-2 মামলা, না না, এটা অনেক কঠিন আমার মনে হয়। কোনো কঠিন এটি না, ক্যান্সারের মতো ছড়িয়ে পড়ে। কোনো কিছু না। চাঁদাবাজিরা কোনো 1-2 মামলা, সরকার আসে যদি প্রথমে 2-1টা আদাবাজকে, বড় বড় আদাবাজ সবাই জানে এই অফিসটা কোথায়, কারণ বাজারে। জি। কারণ বাজারের পাশেই তো। জি কারণ বাজারে কে চাঁদাবাজি করে কে না জানে? ওখানে যে কোনো যে বেটা সবজি বেচে সেও জানে কে চাঁদাবাজি করতেছে, হুম, তার নাম সবাই জানে না, সে জানে। তো সরকার এসে যদি তাকে ধরে ফেলায়, সে আমার দলের হোক অথবা অন্য দলের হোক অথবা আমার দলের সাবেক নেতা হোক, যেই হোক, যদি সরকার ধরে ফেলায় তাহলেই তো শেষ, তাহলেই শেষ। আবার নতুন একটা চাঁদাবাজকে জন্ম দিতে না পারলেই হয়। আমি বলি দুর্নীতির হলো মূল, যে যাই বলুক, এই ইলেকশনে মূল ইস্যু হবে দুর্নীতি। জি দুর্নীতিকে কমাতে পারবে, দুর্নীতিকে করেছে, দুর্নীতিকে করবে অথবা করবে না, এটা। যদি বিএনপি ক্ষমতা আসে, বিএনপি শিক্ষা নেবে এবং বিএনপি, আমি আশা করি যে বিএনপি দুর্নীতিটা থামানোর চেষ্টা করবে। আর যদি জামাত ক্ষমতায় আসে, আমি সবই ধরি, যদি জামাত ক্ষমতায় আসে, জামাতকে বিএনপির এই লোকগুলো চাঁদাবাজি করতে দিবে? দিবে না তোরে ভাই, না। খপা খপ ধরে ফেলাবে। তারপরে জামাত যদি নিজেরা আবার চাঁদাবাজি করে, একই পরিণতি হবে, একই পরিণতি হবে। না, জামাত সম্পর্কে এরকম শোনা যায় তাদের চাঁদাবাজি স্টাইল বা চাঁদাবাজি নাই হোক, যে ধরুন কোনো প্রোগ্রাম কেন্দ্র করে বিভিন্ন দোকান বা অন্য অন্য জায়গায় গিয়ে তারা টাকা চায়। এটা হতে পারে, এটা আমি অস্বীকার করি না। এটা তারা ভিন্ন একটা নামে তারা নিতে পারে, কি ইয়ানত না হ্যাঁ, কি যেন, যেটাই হোক, সেটা কিন্তু এত সর্বগ্রাসী তার চেহারা হবে না। রেগুলার চিত্র না। না না না, যেমন আমি তাই এখানে মনে করি। যারা বিভিন্ন বাজারঘাটে যারা ছোট ছোট দোকান বসায়, অনেক কিন্তু রেগুলার চাঁদা দিতে হয়। Right. আমি আপনাকে একটু উদাহরণ দিই। এই যে এনটিভির পেছনে একটি গলি আছে, জি, সেখানে আগে যে লাইটগুলো ব্যবহার করে, হুম হুম হুম, ইলেকট্রিক বাল্ব, হুম। আগে 300 টাকা মাসে চাঁদা দিতে হতো। 5 তারিখের পর, 24-এর 5 তারিখের পর, আমি সেদিন চা খেতে খেতে এক দোকানের সঙ্গে আলাপ করছিলাম। তিনি বললেন যে এখন 600 টাকা দিতে হয়। তাহলে কি আমাদের কি চাঁদাবাজি আরো বাড়ছে। বেড়েছে? আগে নিত কে? ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, এরাই তো নিত। জি এখন কি ওরা নেয়? না, এখন নেয় তো না। নেয় না। এখন কে নেয়? যারা দেয় তারা চিনে না, চিনে, জি তারাও চিনে, বলার সাহস পায় না। হুম। কিন্তু যদি একজনকে ধরে ফেলাইতো, তাহলে ওরা কিন্তু বলতো। এই যে গত 15.5 বছর যে দুর্বিনীত শাসন চলেছে, সেই শাসনকে প্রলম্বিত করতে বা সেই শাসনকে টিকিয়ে রাখতে একটি দল কিন্তু সবসময় সে আওয়ামী লীগের সঙ্গে মিলে নির্বাচন করেছে, জাতীয় পার্টি, জেনারেল সাথে যে পার্টিটি। এবার 196 জন প্রার্থী দিয়েছে তারা, বাট তাদের কোনো অ্যাক্টিভিটি সম্পর্কে কোনো খবরই পাই না। আপনার কি মনে হয় এটা কারণ কি? এর কারণ হলো দুটো, আমি বলি। প্রথমত কারণ হলো তাদের দলটা আওয়ামী লীগের সঙ্গে দীর্ঘদিন থাকতে থাকতে যে লতার মতো হয়ে গেছে, স্বর্ণলতার মতো। সেই অন্য গাছের উপরে দীর্ঘদিন লতে লতে থাকতে থাকতে তাদের নিজেদের পায়ের উপরে দাঁড়ানোর সক্ষমতা তাদের নষ্ট হয়ে গেছে। জি এটা একটা কারণ। আরেকটা কারণ হলো তারা দেখেছে তাদের প্রার্থী নাই। আচ্ছা কারণ প্রার্থী নাই কেন? আওয়ামী লীগ, আমরা অনেকে ভেবেছিল তারা ইলেকশন করতে পারে, তো আওয়ামী লীগের কেউ হয়তো তাদের সঙ্গে দাঁড়ায় প্রার্থী হতে পারে, কিন্তু সেটা হয় নাই। হয় না এই কারণে যে আওয়ামী লীগের লোকরা দেখেছে এদের দলে গেলে পরে আমি তো কোনো রকম সাপোর্ট পাবো না এদের কাছ থেকে, কারণ এরা নিজেরাই খুব দুর্বল। জি। এখন এরা রংপুর রিজিয়ন, এখন তারা বেসিক্যালি রিজিওনাল পার্টিতে পরিণত হয়েছে। রংপুরে আগের মতো বোধহয় আর না হলেও ওই এলাকা ছাড়া অন্য কোথাও তারা খুব একটা কিন্তু প্রার্থী মানে শক্তভাবে দিতেও পারে নাই। প্রার্থী আছে নাম কাওয়াজতে, হয়তো দু একটা পোস্টার হয়েছে, আর কিছু না। তারা খুব শক্ত প্রতিদ্বন্দ্বিতা কোথাও করতে পারছে না। আমার ধারণা তারা সব মিলে হয়তো গোটা 5-6টা আসন পেতে পারে। আচ্ছা, এই কারণেই তারা কোনো তারা ওই activity জায়গায় নেই। কনসেন্ট্রেট But করছে যে তারা আমরা কিন্তু একটু সুবিধা পেয়েছে মানে যেন আওয়ামী লীগের সঙ্গে অন্য যে দল ছিল যেমন জাসদ, তার প্রধানকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। তারপর ওয়ার্কার্স পার্টি ছিল, তার প্রধানকেও কিন্তু যেন রাশেদ খান মেনন, তাকেও কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু জাতীয় পার্টি কাউকে কিন্তু আমরা গ্রেপ্তার হতে দেখি না, তাদের বড় বড় কাউকে অ্যারেস্ট করা হয়নি। আমরা নির্বাচন প্রসঙ্গে আলাপ করলাম, নানা বিষয় এসছে, আগামীতে আবার আমরা আলাপ করব। আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ।